হ্যালো অন্নি, কই তুই? ওপাশ থেকে ভেসে এলো ভারী এক পুরুষ স্বর। ব্যাড নিউজ দিওয়ান সাহেব, এক্সট্রিমলি ব্যাড নিউজ। অর্ণব চমকানো স্বরে বলল, কে বলছেন? আমি ইন্সপেক্টর শরাফত বলছি। আপনি হৃদয়ন শেখ না? আমি তার কাজিন। ফোন দে অর্ণব। রিদওয়ান ফোনটা অর্ণবের হাত থেকে নেওয়ার জন্য হাত বাড়ালেই অর্ণব পিছিয়ে গেল। সে নিজেই আবার পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলো, ঘটনা কি অফিসার? হৃদয়ন সাহেবকে দেওয়া যাবে? আমাকে বলুন, সে বাথরুমে আছে। ফোন দে অর্ণব। অর্ণব আরেকটু পিছিয়ে পুলিশকে আবার প্রশ্ন করতেই তিনি বললেন, ওনাকে বলুন নারায়ণগঞ্জের নূপুরকে পাওয়া গেছে, তবে আমাদের ধারণা ঠিক ইট ওয়াজ আ রেপ কেস। আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসুন, আমরা ভিকটিমকে সেখানেই নিয়ে এসেছি। অবিশ্বাস, অভিযোগ আর ক্রোধের সর্বোচ্চ পর্যায়ে সেই অক্ষিদয়। কি যে অসহনীয় এক যন্ত্রণা অন্তর ছাপিয়ে তার গম্ভীর মুখটাতে ভেসে উঠেছিল তা বোধ করি রিদওয়ানি জন্মে দ্বিতীয়বার কল্পনাও করতে চায় না। পরাক্রমশালী রবের কাছে দুহাত ফেলে শুধু বলতে ইচ্ছে করছে, সব ঠিক করে দাও ইয়া আল্লাহ, দূর করে দাও সকলেরই অন্তর দাহ। বিছানায় বসে কনুইতে ভর দিয়ে দুহাতে মুখটা চেপে ধরে বসে আছে রিদওয়ান। এই কয়েক মিনিট আগেই এ ঘরে সে দেখতে পেয়েছে অর্ণবের অন্তরে তীর বেগে লাগা অদৃশ্য করাঘাত। দেখেছে অর্ণবের সেই দৃষ্টি যা রিদওয়ানের প্রতি অবিশ্বাসে পরিপূর্ণ ছিল। অর্ণব চলে গেছে অফিসার শরাফতের দেয়া ঠিকানায়। অর্ণব যেতে যেতে রিদওয়ানের ফোন থেকে শরাফতের ফোন নম্বরটা নিতে ভুল করেনি। বাড়ি থেকে ৪৫ মিনিটের পথ শেষ করতে তার আজ ১.৫ ঘন্টা লেগে গেল। মাথায় চলছিল কত ভয়ানক রকম ভয়, আতঙ্ক। কখনো কিছুতে ভয় না পাওয়া অর্ণব আজ প্রচন্ড ভয় কুঁজো হয়ে আসছিল। হাসপাতালে পৌঁছে দেখা পেল কয়েকজন পুলিশের কাছে। প্রশ্ন করলো অফিসার শরাফত আছেন কিনা। ভদ্রলোক সে মুহূর্তে ডাক্তারের সাথে কথা বলছিলেন। অর্ণব খোঁজ নিচ্ছে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, আপনার পরিচয়? অর্ণব চৌধুরী। ভিকটিম কে হয় আপনার? নিরুত্তর অর্ণব। কি হয় সে নূপুরের ভালোবাসার মানুষ? এমন জবাব দেওয়া যায় নাকি বান্ধবীর ভাই বলা যায়? বেনামি এক কাঠ যে আছে দুজনাতে, সে কথা কি আজ মুখে আনা যায়? বেশ তো সেদিন তাড়িয়ে দিল মেয়েটাকে, নিজেই এসে হাজির হয়েছে। কিন্তু পুলিশ অফিসারের প্রশ্নে যেন সাগরের অতলে ডুবে গেল অর্ণব। ঠিক সেই সময় তাকে বাঁচিয়ে দিল নূপুরের মামা। ভদ্রলোক খবর পেয়ে কেমন করে যে এসে পৌঁছলেন গন্তব্যে নিজেও জানেন না। নূপুরের বাবার অবস্থা এখনো স্বাভাবিক নয়। ঘুমের ওষুধের প্রভাবে তিনি অচেতন, তাই মামা এসেছেন, সঙ্গে আছে মামাতো ভাই আর এক খালু। নূপুরের মামা কে পুলিশ অফিসার আগে থেকে চেনেন বলে জিজ্ঞেস করলেন, নূপুরের অভিভাবক হিসেবে তো হৃদয়ন শেখের থাকাটা জরুরি, কোথায় উনি? মামা জবাব দিলেন, ছেলেটার বোনের বিয়ে আজ, সে আসবে হয়তো বিকালের মধ্যেই। আপনি আমাকে বলুন আমার ভাগ্নি কোথায়? পুলিশ অফিসার নূপুরের মামার কথোপকথন শুনতে শুনতে মানসিকভাবে যেন হোঁচট খেল অর্ণব। নূপুর মিসিং ছিল, তাকে খুঁজতে আইনি কাজে রিদওয়ান অভিভাবক। কি ঘটেছিল, কবে ঘটেছিল, সে কেন কিছু জানে না। অর্ণিতা গত ২ দিন ধরেই লুকিয়ে কান্না করছে। সে টের পেয়েছে। তার ধারণা ছিল ভাই ভালোবাসার মানুষকে হারিয়ে অন্য কাউকে বিয়ে করেছে বলে ফোনটা অমন ভেঙে পড়ছে। আসলে কি তাই? পুলিশ আর নূপুরের আপনজন কারো কাছেই কিছু জিজ্ঞেস না করে সে খুঁজতে লাগলো নূপুর কোথায় আছে। সরকারি হাসপাতাল, তার উপর রোগী, নার্স, ওয়ার্ড বয় সব মিলিয়ে এত লোকজন চারপাশে, সে ঠিক মানুষটাকে খুঁজেই বের করতে পারল না। অনেকটা সময় ছোটাছুটি করে তার নিজেকেই পাগল মনে হচ্ছে। ঘুরে ফিরে আবার এলো পুলিশগুলোর সামনে। দেখতে পেল রিদওয়ান আর অনিত এসেছে। অন্তারক হয়ে এবার রিদওয়ানকে প্রশ্ন করল, নূপুর কোথায়? আমি ওকে খুঁজে পাই না কেন? রিদওয়ান কোথায় ও? ব্যর্থ প্রেমিকের গোপন ব্যথার প্রকাশ ছিল যেন অর্ণবের আর্তনাদে। তার আশেপাশে উপস্থিত প্রত্যেকটা মানুষই উৎসুক চমকানো নজরে দেখছে তাকে। রিদওয়ান জবাব দিতে পারল না। অর্ণিতা মেয়ে মানুষ বলি কিনা কে জানে, কষ্ট চাপিয়ে রাখতে না পেরে অস্ত্র বিসর্জন দিয়েই চলছে। কিছুটা সময় অর্ণব পুনরায় একই প্রশ্ন করলে শরাফত নিজে এগিয়ে এসে জবাব দিল, অপারেশন থিয়েটারে আছে। আপনি কে তা জানি না, যেই হন ধৈর্য ধরুন, প্রিয় মানুষের জন্য শুধু দোয়া করুন, আল্লাহ মালিক নিশ্চয়ই ভালো করবেন। হৃদয়ন, আপনি থানায় দেখা করুন, কিছু কাজ তো এখনো বাকি। আর এই যে ফোনটা, এটা আপাতত আমাদের হেফাজতে থাকবে ইনফরমেশনের জন্য।
শেষ কথাটা বলতে বলতে শরাফত নূপুরের পাশে পাওয়া উদ্ধারকৃত ফোনটা দেখালো। অর্ণব বাবা আর চমকালো। এটা তো অর্নির ফোন। অর্নিকে? আমার ওয়াইফ। অর্ণিকে দেখে রিদওয়ান জবাব দিল, থানায় আপনার ওয়াইফকে নিয়েই তবেই আসবেন। আমার হাতে সময় কম। এখানে একজন কনস্টেবল থাকবেন পুরো টাইম। ও কেন যাবে থানায়? একই সাথে দুটি কণ্ঠ থেকে একই বাক্য বেরিয়ে এলো। অর্ণব রিদওয়ান দুজনেরই মাথায় যেন আসমান ভেঙে পড়ল। এই ফোন যেহেতু ভিকটিমের না, সেহেতু তার আশেপাশের প্রত্যেকটা বস্তু, প্রাণী, সব কিছুতেই ইনভেস্টিগেশন হবে। আশা করি আমার কাজে ব্যাঘাত ঘটবে না। অর্ণব এবার ক্রুদ্ধ স্বরে বলল, ও কোথাও যাবে না, যা বলার দরকার এখানেই বলুন। কুল মিস্টার, গরম রক্তের তেজ সব জায়গায় খাটাতে যাবেন না। সাবধানী গলায় বলল পুলিশ অফিসার। নূপুরের মামা এবার মুখ খুললেন। স্যার, এই জায়গায় না রেখে ভাগ্নিকে আমি প্রাইভেট হাসপাতালে নিতে চাচ্ছি। ওর বাবা যেখানে ভর্তি আছে, এর জন্য কি কোনো নিয়ম কানুন আছে? শরাফত সাহেব জানালেন, হ্যাঁ, একটু ফর্মালিটি আছে। আর এমনিতেও মাত্র অপারেশন শুরু হয়েছে, পেশেন্টকে নেওয়া হয়তো সম্ভব হবে না। সত্যিই তাই হলো। ডাক্তার ইমিডিয়েট অপারেশনের পর রোগীকে আন্ডার অবজারভেশনে রেখেছেন টানা 3 ঘন্টা। এরপর অনুমতি দিতেই নূপুরকে নেওয়া হলো তার বাবা যেখানে অ্যাডমিটেড ছিল। আর দুশ্চিন্তার ব্যাপার হলো নাজিম সাহেব চেতনায় ফিরে স্ট্রোক করেছেন মেয়েকে এক নজর দেখার পরপরই। পুরো পরিস্থিতি, সেই সাথে একটা পরিবার সম্পূর্ণ ভেঙে খান খান হয়ে গেল কয়েক ঘন্টার ব্যবধানে। সেসবের সাক্ষী হিসেবে সব বোবার মতো দেখতে লাগলো অর্ণিতা, রিদওয়ান, নূপুরের মায়ের দিককার কয়েকজন আত্মীয়। কনের স্বাক্ষর আর কবুল বলা হয়ে গেছে অনেক আগে। কাজী সাহেব আর অন্য মুরব্বীগণ নিচতলে এসেছেন বরের কাছে। বর কোথায়, বর কোথায়, বর কোথায়? এই এক রবে পুরো শেখ বাড়ি সরগরম হয়ে উঠল বেলা 3টা নাগাদ। তারপর কেটে গেছে আরো ঘন্টা 3 দিনমণি অস্তাচলে মিশে গেছে। সন্ধে নেমে তাও চাই যাই শহর ঢাকা পর্দা হয়ে রাত নেমেছে এই শহরের বুক জুড়ে। শেখ বাড়ির ভরা মজলিসে নিস্তব্ধতার মেলা বসেছে। দৌরাত্মীয় সকলে বিদায় নিয়েছেন অনেক আগে। এখন খুব কাছের মানুষরাও বিদায় নিচ্ছেন একে একে। অর্ণব, অর্ণিতার জন্মদাত্রী তো সেই দুপুরেই ত্যাগ করেছেন বোনের বাড়ি। এবার অন্য ভাই, ভাবি আর ছেলেমেয়েরাও বিদায় নিতে এসেছে রায়নার ঘরে। প্রেশার বেড়ে ঘাড়ের শিরা ফুলে উঠেছে প্রায় রায়না বেগমের। কাজের মেয়েটা একটা আস্ত লেবুর রস নিয়ে দাঁড়িয়ে আছে, পাশে রিমন মায়ের মাথায় বানিয়ে ঢালছে। বাসার সে অন্য ঘরে বসে একবার ডাক্তারকে ফোন করলেন, এখন পুলিশকে করছেন অর্ণবের বিরুদ্ধে কোন একটা ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে। বৃষ্টি কাঁদছে নিজের ঘরে দৌড়েটে। দ্বিতীয়বার ভালোবেসে তাকে কাঁদতে হচ্ছে, তবে কি তার ভাগ্যে ভালোবাসার মানুষকে পাওয়ার রেখাটা নেই? তাহলে কি লাভ বাপ ভাইয়ের মতো অত ক্ষমতা থাকার? হঠাৎই মনে হলো ভাই, হ্যাঁ তার ভাই তো তার পরম শত্রু। 2 ভাই তো শুরু থেকে বাঁধা দিয়ে আসছে তার সুখে। নিশ্চয়ই এদের জন্যই আজ তার বিয়েটা ভাঙলো। তারা নিশ্চয়ই পারত অর্ণবকে তার প্রতি দায়িত্বে বাঁধতে। আর একবার দায়িত্বে বাঁধা পড়লে ভালোবাসত। শুধুমাত্র ভাইয়ের জন্যই তার আজ এই দফা। এমনটাই ভেবে ভেবে আক্রোশে ফেটে পড়ল বৃষ্টি। হঠাৎই মনে হলো সে কথা বলবে অর্ণবের সাথে, এবং সে তৎক্ষণাৎ কাউকে কিছু না বলে বাবার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। মাফ করেন আমারে, আমার স্বামীর চিকিৎসার জন্যই 1,00,000 লাগবো এই হাসপাতালে রাখতে। সস্তার হাসপাতালে নিলে চিকিৎসা ভালো হইব না। আর আমার দরকার তিনি জলদি ভালো হোক, নইলে আমার সংসারটা অচল হইয়া যাইব। ওই মাইয়ার যে অবস্থা দেখতাছি, তাতে ওরে বালা করতেও কম লাগবো না। তার উপরে কেমন ভালো হইব সেটাই কেডা কইতে পারে। এমনিতেই বিয়া শাদী আর দেওয়ার অবস্থা নাই। এরে ঘরে তুললে আমার একটা বাড়তি বোঝা ছাড়া কিছুই বাড়বো না। সৎমা হইয়াও এত বছর অনেক করছি, এইবার আপনারা বুঝেন গিয়া। নাজিম সাহেবের অবস্থা নাজুক জানিয়েছেন ডাক্তার। তিনি মূলত উচ্চ রক্তচাপ আর অতিরিক্ত চিন্তায় ডায়াবেটিস বেড়ে যাওয়ায় স্ট্রোক করেছেন। প্রথম স্ট্রোকেই তিনি যে মারাত্মক অবস্থায় আছেন, তাতে তখন কিছু একটা হতে পারে। ডাক্তারের উদ্দেশ্যে যে ঠিক কেমন তা বুঝতে পেরেই নূপুরের মামা শঙ্কিত। নাজিম সাহেব যদি শয্যাশায়ী হন, তবে নূপুরের দায়িত্বের নিঃসন্দেহে তাদের উপর পড়বে।
সে ভয়ে জলদি জলদি হাসপাতাল থেকে বেরোতে যাচ্ছিলেন, তখনই নূপুরের ছোট মা পথ রোধ করলেন। ভদ্রলোক যে ভয় পাচ্ছিলেন সেটাও সত্যি করে তিনি জানিয়ে দিলেন নূপুরের দায়িত্ব যেন তারা নেন। তাদের এই সকল কথাবার্তা সবই একপাশে দাঁড়িয়ে শুনতে পাচ্ছিল অর্ণব। ভেতরে ভেতরে তার একটা রাগ ছিড়বিড় করে উঠছিল। কতটা অমানসিক চিন্তা ভাবনা এই মহিলার! ঠিক কতখানি স্বার্থান্বেষী হলে মাত্র কয়েক ঘন্টার সমস্যাতেই এমন বলতে পারে। নূপুরের বাবাকে দেখেছে অর্ণব, তাদের আর্থিক অবস্থারও একটা আন্দাজ সে অনায়াসেই করতে পারে। কান খাড়া রেখে সে শুনতে চেষ্টা করলো নূপুরের মামা কি জবাব দেয়। হতাশ অর্ণব নূপুরের মামা কি বলল এটা। আমার বনি যেখানে নাই সেখানে আর কি থাকতে পারে? অর্ণব রেগে গেল প্রচন্ড। একটা মেয়ে তার বাপের বাড়ির সম্পত্তিতেও হকদার হয়, যেমনটা ছেলেরা হয় আবার মায়ের সম্পত্তিতেও। সে হিসেবে নূপুরও তো কিছু পায়, কে জানে, হয়তো অনেক কিছুই পায়। অর্ণবের ইচ্ছে করলো এবার তাদের চেপে ধরে মুখের উপর বলে দেয়, শালা, তোদের সম্পত্তিতে আমি করি, আমার নূপুরের দায়িত্ব আমি নিজেই নেব। প্রেমে পড়লে জোর খাটাতে হবে এমন কোথাও লেখা নেই। তাহলে এখন কেন খাটাচ্ছিস? অর্ণবের কথার জবাবে অতিষ্ঠ হয়ে জিজ্ঞেস করলো রিদওয়ান। সে স্বার্থপর হয়নি একটা বারো কোনো পরিস্থিতিতে, অথচ প্রত্যেককে রিদওয়ানকে ভেবে এসেছে স্বার্থপর, চতুর। কেউ বুঝতেই পারল না এই ছেলেটা কখনোই নিজের বোনকে সাপোর্ট করেনি। সে বুঝিয়েছে বৃষ্টিকে, বুঝাবার চেষ্টা করেছে অর্ণবকে, স্নেহের পাত্রে নূপুরকেও একা ছাড়েনি কোনো পরিস্থিতিতে। রক্তের চেয়ে আপন কি অন্য কিছু হতে পারে? রিদওয়ান জানে না সে কথা। সে রক্তের সম্পর্কের পূর্ণ মর্যাদার লক্ষ্যে বাবাকে বলেছিল অর্ণবের সাথে বোনের বিয়েটা না হোক। বৃষ্টিকে বলেছিল, তোর জন্য সঠিক একজনকে খুঁজে বের করব, তবু ভুল মানুষটাকে বিয়েটা করিস না। বোনটাও শুনলো না। অর্ণবকে বোঝালো সময় তোর জন্য এখন ঠিক চলছে না। ঝোঁকের মাথায় রাজি হোস না আবুর প্রস্তাবে। তার আপন মানুষ কেউ শোনেনি তার কথা, তাই বাধ্য হয়ে এসে চাইছিল বিয়েটা হচ্ছে হোক, নির্বিঘ্নেই হতে পারে উপরওয়ালার এটা সুন্দর সিদ্ধান্ত। নূপুরের নিখোঁজ হওয়ার ঘটনায় তাই তো সে অর্ণবকে না জানিয়ে একাই ছোটাছুটি করেছে সব জায়গায়। এখন এই মুহূর্তে এসে সে অর্ণবের উফানলে পড়েছে। শুনছে ফোনের ওপাশ থেকে বাবার তীর্যক স্বরের ধমকি আর বোনের অভিশাপ। এত কিছুর পরও সে চুপচাপ ছিল, কিন্তু এখন আর থাকতে পারল না কোনোভাবে। অর্ণব এখন যা করতে যাচ্ছে তা নেহাইতি অন্যায় আবদার। এই তো খানিক আগে নূপুরের বাবার জ্ঞান সম্পূর্ণ চেতনায় ফিরে মেয়ের কাছে ছুটে এলেন। ডাক্তার জানালেন পেশেন্ট এখন বিপদ মুক্ত, তবে মানসিক ট্রমা নিয়ে এক্ষুনি কিছু বলা যাচ্ছে না। দৈহিক কিছু আঘাতের উপর চিকিৎসা হয়েছে আর তাকে বেডে দেওয়া হয়েছে। অ্যানেস্থেশিয়ার প্রভাব থাকলেও টুকটাক কথা বলতে পারছে। পুলিশ গেল, বয়ান নিল, জানা গেল অপরাধী একজন নয়, ছিল জনা তিনেক। তার মধ্যে দুজন ভাড়া করা লোক হলেও অন্য একজন প্রধান ধর্ষক। নূপুরের একটু আধটু বয়ানে পুলিশ সরাসরি কোন অ্যাকশনই নিতে পারবেন না বোঝা গেল। তবুও সে যে ছাড়া ছাড়া ঘটনা বলল, ভাড়াটে একজনের ফোনে এলাকাতে আর একজন ব্যক্তির কল আসত, নাম সাখাওয়াত। তাকে কিডন্যাপ করা হয়েছিল একটা শপিং মলের সামনে থেকে। কিডন্যাপ হওয়ার পূর্ব মুহূর্তে একটা অচেনা নাম্বার থেকে কল আসে তার হাতের ফোনটাতে, যে ফোন অর্ণিতার, এবং তাকে ধরে নেওয়ার পর যেখানে রাখা হয় সেখানে সেদিন রাতে নূপুরের বয়সী একটা ছেলে উপস্থিত হয়। ছেলেটার নাম জানে না, তবে কোথাও আগে দেখেছে বলে মনে পড়ে। যে ছেলেটাই তাকে দেখে প্রথমে যে বাক্য উচ্চারণ করে, এই কাকে ধরে এনেছিস? এই মেয়ে তো সে মেয়ে নয়। এমনকি ছেলেটা তাকে পেয়েও দারুণ খুশি হয়, যেন সে নূপুরকে নিজের জন্যই চাইছিল। তার গায়ে প্রথম হাতও সে ছেলেটাই দিয়েছে। টুকিটাকি কথাবার্তায় কনফার্ম হয়ে যায় তার জায়গায় কিডন্যাপ হওয়ার কথা ছিল অর্ণিতার। ভাবতেই তার শিউরে ওঠে। পুলিশ সবকিছুই রিদওয়ানকেও জানায়, আর থানায় অর্ণিতাকেও যেতে হয় নিয়মানুসারে জিজ্ঞাসাবাদের জন্য। এসবের পরই তারা হাসপাতালে পৌঁছে দেখতে পায় নূপুরের সৎমায়ের বাক যুদ্ধ তার বাবার সাথে। ঘটনা একেবারে সংসার বিচ্ছেদ পর্যায়ে চলে গেলে অর্ণব ধমকে উঠে মহিলাকে। উপস্থিত সকলের সামনে বলে দেয়, আজ এবং এই মুহূর্ত থেকে নূপুরের সকল দায়িত্ব আমার। তা শুনে বাধা দেয় রিদওয়ান। সে প্রশ্ন করে বসে, যখন প্রেমে পড়লি তখন কেন এড়িয়ে চলেছিস? প্রেমে পড়লেই জোর খাটাতে হবে এমন কোথাও লেখা নেই। তাহলে এখন কেন খাটাচ্ছিস? জরুরি বলে। অর্ণবের চিচিয়ে বলতে ইচ্ছে করলো, আমি যাকে জোর না খাটিয়ে ছেড়ে এসেছিলাম সে ছিল
অস্পর্শী, সমাজের চোখে পুত পবিত্র। তাকে আমি ছাড়লেও ভালোবেসে তার হাত ধরার জন্য কেউ থাকতো। বিনা বাক্যে সে নিজেই নিজেকে গুছিয়ে নিত, কিন্তু এই যাকে একটু আগে সে দরজার আড়াল থেকে দেখে এলো, ওই মেয়েটা ভেঙে চুরমার হয়ে গেছে। সমাজের চোখে তার গায়ে লেগে আছে অপবিত্র কিছু ছোঁয়া, যা সমাজ নামের এক জগৎ তাকে কথাবার্তায় দেবে অচ্যুত হওয়ার অপবাদ। ওই মেয়েটাকে সে একা ছাড়বে কেমন করে? কিন্তু না, মুখে বলতে পারল না কিছুই, শুধু বলল, তখন জরুরি ছিল না। এখন নূপুরের ওপর অধিকার খাটানো জরুরি। হ্যাঁ। আর বৃষ্টি? এবার যেন টনক নড়ল অর্ণবের। দিন ফুরিয়ে রাত নেমেছে ধরায়। সে দুপুরে যে বেরিয়েছে সে ও বাড়ি থেকে, আর এখন মনে পড়ল সে কথা। বৃষ্টির সাথে তো আজ তার বিয়ে হওয়ার কথা ছিল। আচমকা দু হাতে মাথা চেপে ধরে বসে পড়ল ফ্লোরে। রিদওয়ান দেখল সে দৃশ্য, তবু নড়ল না জায়গা থেকে। অর্নি তাকে থানা থেকে ফিরে সোজা বাড়িতে পাঠিয়েছিল রিদওয়ান। সে দেখতে পেল করিডোর ধরে দ্রুত পায়ে এদিকেই ছুটে আসছে সে। পেছনে পেছনে আরো দেখতে পেল বৃষ্টি আর রিমনও আছে। দৃশ্যপট বদলে গেল পলকের মধ্যে। সে যে গুজে থাকার বিয়ের কোণে এসে দাঁড়িয়ে আছে হাসপাতালের করিডোরে। তারই ঠিক পায়ের কাছে বসে আছে পূর্ণ বয়স্ক যুবক। একটা বিয়ের লগ্নে অর্ধ বিবাহিত কনেকে যখন শুনতে হয় তার বরকে পাওয়া যাচ্ছে না, তখন তার ভেতরে কি চলে? ভালোবাসার মানুষের ধর্ষণের সংবাদ শোনা ব্যক্তির কি এই অনুভূতি বোঝার ক্ষমতা থাকতে পারে না বলেই ধরা যায়। অর্ণবেরও ছিল না তখন, অথচ এখন ঠিক সে উপলব্ধি ফিরে এসেছে তার। কিন্তু এখানেই কথা থাকছে, সে বৃষ্টির অপরাধী, তার পক্ষ থেকে পাওয়া শাস্তি এখন মাথা পেতে নিতে চাইছে। সেই সাথে সে এও পরিষ্কার করেছে নূপুরকে সে ছাড়ছে না। এ দুয়ের মাঝে সে এখন অনড়, অটল, অবিচল এক পাথর হয়ে বসে আছে। তার ছিল হেসে বৃষ্টিও তাল মিলিয়ে এবার জবাব দিল, ওই মেয়েটাকে ছাড়তে পারবে না ঠিক আছে, তাকে ধরে রাখো, কিন্তু আমাকেও বিয়ে করতে হবে, এটাই তোমার শাস্তি। হাসপাতালের সরু করিডোরটাকে রিদওয়ানের মনে হলো এটা একটা নাট্যমঞ্চ। অর্ণব আর বৃষ্টি সেখানে চমৎকার দুই অভিনয় শিল্পী। ক্ষণকাল সে নিশ্চুপ, সবটা অবলোকন করে আর স্থির থাকতে পারল না। দু হাতে টেনে বোনকে সরিয়ে নিতে চাইল। বৃষ্টি ভাইকে মেনে চলার পাত্রী নয় সে, আবারও বলে উঠল, যদি আমার কথা মানতে পারো তবে এক্ষুনি এই মুহূর্তে আমি নিজেই তোমার ওই মেয়েকে বিয়ের ব্যবস্থা করে দেব। দেখ বৃষ্টি, পাগলামি করিস না। রিদওয়ান বোনকে সতর্ক করতে উদ্বিগ্ন স্বরে বলল। তার কথায় কেউ পাত্তা দিল বলে মনেই হলো না। অর্ণব সায় জানিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। নূপুরের বাবা মেয়ের কেবিনে বসে আছেন মেয়ের মাথার কাছে। তিনি ঘুণাক্ষরেও টের পেলেন না এই মাত্র এখানটিতে তার মেয়ের ভবিষ্যৎ সহ সঙ্গী নির্ধারণ হয়ে গেল তারই অজানিতে। আজ থেকে আমার জন্য রিদওয়ান মৃত। তার সাথে এ বাড়ির কারো কোনো সম্পর্ক থাকবে না, সেই সাথে চৌধুরী পরিবার ওই কালসাপ দুটোর সাথেও নয়। অসুস্থ শরীরে চিঁচিয়ে স্ত্রীকে শুনিয়ে কথাগুলো বললেন বাসার শেখ। রিমনও পাশের ঘর থেকে শুনেছে কথাটা, তাই দুপা এগিয়ে সিংহ চিচিয়ে বলল, আর বৃষ্টির সাথে আমার মেয়ের কথা তুলেছ কেন? সে অন্যায় কোনো করেনি, তার জন্য এবারই দরজা সবসময় খোলা, এমনকি ওই হতচ্ছাড়ার ভাগের সকল বিষয়াদিও আমি আমার মেয়েকে দেব। রিমনের ভেতরে ভেতরে কিছুটা রাগ ছিল বাবার উপর। সেটা জাহির করতে না পেরে বৃষ্টিকে নিয়ে কিছুটা উস্কে দিতে চাইল। একটু আগেই বৃষ্টি নিজে ফোন করে বাবাকে জানিয়েছে অর্ণব বিয়ে করছে তার প্রেমিকাকে, কিন্তু তাকেও বিয়ে করবে। বাসা শেখ প্রথমে এই নিয়ে রেখে গেলেও মেয়ের কুমিরের কান্না আর জেদের কাছে মিয়ে গেছে। রিদওয়ানের মতো রিমনও উদ্বিগ্ন, তবে সে উপস্থিত সদ্বুদ্ধি মাথায় রেখে চলে বলে বাবাকে সরাসরি কখনো চটায় না। আবেগ প্রকাশেও সে শতবার চিন্তা করে, তবেই আগায়। ঠিক সে কারণে এই মুহূর্ত রিদওয়ান বাবার চোখে যতটা অযোগ্য, রিমন ঠিক ততটাই যোগ্য। সে মনে প্রাণে বিশ্বাস করে আজকের এই পরিস্থিতির পেছনে দায়ী একমাত্র তার বাবার বোন। যে মানুষটার আগে থেকে একজন মনের মানুষ আছে, চেতে কেন সে মানুষটার জীবনে তৃতীয় ব্যক্তি হতে হবে? নিজের প্রেমকে এতটা হীন করার মানসিকতা কি সত্যিকারের ভালোবাসার মানুষগুলোর থাকে? রিমন আজকের পর হয়তো আর বোনের ব্যাপারে কোনো প্রয়োজনীয় নাক গলাবে না বলে ভেবে নিল। রাত 11টা, থমথমে মুখে নাজিম সাহেব বসে আছেন মেয়ের মাথার কাছে। তার হাত দু হাতে চিপে ধরে আছে অর্ণব। বসে আছেন একজন কাজী সাহেব আর অর্ণব, নূপুরের কাছের কিছু মানুষ। অপেক্ষা একটি সম্মতির।
ঘণ্টাখানেক আগে বৃষ্টির শর্ত মেনে অর্ণব বিয়ের জন্য রাজি। নূপুরের বাবাকে সরাসরি প্রস্তাব রাখতে চাইলে হঠাৎই তাকে আটকে দেয় নূপুরের ছোট মা। তিনি হঠাৎই নূপুরের খুব সজ্জন মানুষ হয়ে আকুতির স্বরে বলে ওঠে, তুমি নূপুরের কত আপনজন তা আমি বুঝতে পারছি বাবা। তুমি তো মানুষ না, একেবারে ফেরেশতা। তা না হলে কেউ এত কিছু হওয়ার পর আমাগো মাইয়াডারে আপন করতো না। কিন্তু বাবা, তোমার তো অর্ধেক বিয়ে হইয়া গেছে। এই কথা নূপুরের আব্বা জানলে তোমার হাতে মাইয়া দায়িত্ব দিব না। অর্ণব সেদিকে কান না দিয়ে চলে যাচ্ছিল নূপুরের কাছে। মহিলা তাকে আটকে দিয়ে বোঝাতে লাগলেন নূপুরের জন্য অর্ণবই যোগ্য, কিন্তু তার জন্য আগে তো নূপুরের বাবা রাজি হওয়া লাগবে। আর বাপ রাজি না হলে নূপুর যে সজ্ঞানে কেন অজ্ঞানে অর্ণবকে বিয়ের জন্য রাজি হবে না, এই অবস্থা কেন সে মৃত্যু পথযাত্রী হলেও হবে না। অর্ণব আর মহিলার কথার সময় বৃষ্টি আর রিদওয়ান পাশে ছিল না অর্ণিতাও। সেই সুযোগটাকে মহিলা চমৎকার ভাবে কাজে লাগিয়ে অর্ণবকে বোঝালো, নূপুরের ভালো করতে চাও তো একটু মিথ্যে বলো। বৃষ্টিকে বিয়েটা করবে বলে যে সম্মত হয়েছে সে কথা অজানা থাক নূপুরের বাবার। এতে করে তাদের কালো ধর্ষিতা মেয়েটার জীবন বেঁচে যাবে। অর্ণব হয়তো বুঝতে পারল একটা অন্যায় লুকানোর ছলে তাকে আরো 10টা করতে হবে, তবু ভালোবাসার কাঙাল ভালোবাসাকে পাওয়ার লোভ আর সংবরণ করতে পারল না। সে মেনে নিল সব কথা, যা নূপুরের সৎমা ঢেলে দিল তার কর্ণকুহরে। মহিলা নিজে নূপুরের বাবাকে বললেন, মেয়েটাকে এই অবস্থাতেও যে ছেলে চাইতে পারে তাকে পায়ে ঠেলে দেয়া অন্যায়। অনেক বুঝিয়ে লাভ হলো এবং সত্যি নূপুরের মামাকে ফোন করে বলা হলো কাজী নিয়ে আসতে। ততক্ষণে বৃষ্টি আর রিদওয়ানের মাঝে হাসপাতালেই হয়ে গেল এক বাগযুদ্ধ। এরপর কাজী এলে বৃষ্টি নিজেই অর্ণবের সাক্ষী হতে এলো। নূপুরের জ্ঞান ফিরেছে সম্পূর্ণ চেতনায়, ফিরে মাথার কাছে সকলকে দেখে মুখ ফিরিয়ে নেয়। পরক্ষণেই থমকে যায় অর্ণবকে দেখে। চমৎকার সাজ পোশাকে দাঁড়িয়ে আছে মানুষটা, চোখ দুটিতে রক্ত জমাট বাঁধা। উনি কি কেঁদেছিলেন? বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল নূপুরে। মনে পড়ে গেল গত দুদিনে তার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সেই মুহূর্ত। চোখের পলক ফেলে ভুলতে চাইল সে হিংস্র স্পর্শগুলো যা দেহের উপরি ভাগ থেকে ভেতর অবধি তার খুঁচি রক্তাক্ত করে দিয়েছে। তারপর আবারও চোখ খুলে সে বাবাকে খুঁজতেই দেখতে পেল অর্ণিতার ঠিক পাশে দাঁড়িয়ে আছে বৃষ্টি। তার সাজানো মুখটা মনে করিয়ে দিল আজ তো তার বিয়ে হওয়ার কথা ছিল। আবারও তাকালো ছলাদ মুখ মানুষটার দিকে। তবে কি তার খবর জানতে পেয়ে তারা স্বামী স্ত্রীতে তাকে দেখতে এসেছে? নিশ্চয়ই মনে মনে বলছে, আরে মেয়েটা। অন্তর ছাপিয়ে চিৎকার বেরিয়ে আসতে চাইল নূপুরের। না, ওই মানুষটার মায়া করুণা স্নেহ কিছুই চাই না সে। চলে যাক অর্ণব, চলে যাক দূরে, বহু দূরে। কিন্তু কই একটি আওয়াজও তো কণ্ঠধ্বনি ভেদ করে উচ্চারিত হলো না। ঠিক সেই মুহূর্তেই বাবা বললেন, অর্ণব তোকে বিয়ে করতে চায় মা, এক্ষুনি। তুই কি রাজি? না। কম্পিত ক্ষীণ স্বরে তৎক্ষণাৎ জবাব দিল নূপুর। অবাক হলো না উপস্থিত একটা মানুষও। অর্ণব এবার নিজেই প্রস্তাব রাখল, আমি তোমার আজীবনের দায়িত্ব গ্রহণ করতে চাই। আমাকে তোমার অর্ধাঙ্গের জায়গাটা দেবে নূপুর? করুণ আর্তরব ছড়িয়ে গেল নূপুরের কানে। তবুও সে স্পষ্ট জবাব দিল, না। অর্ণব আবারও প্রশ্ন করল, বারবার করল। এক পর্যায়ে বুঝতে পারল ওই মেয়েটা নিজেকে আর কিছুতেই তার যোগ্য মনে করছে না বলে এমন জবাব দিচ্ছে। ঠিক তখনই অর্ণব নূপুরের বাবার হাত চিপে ধরল। সপ্রতিভ কণ্ঠে সে এবার সরাসরি নূপুরের বাবাকেই বলল, আঙ্কেল, আমি ধর্মমতে বিয়ে শাদী সম্পর্কে খুব একটা জানি না, তবুও যতটুকু আমার জানা, বাবার জীবদ্দশায় একটা মেয়ের বিয়ের জন্য তার বাবার সম্মতি প্রাধান্য পায় প্রথমে। ঠিক সেই দিক থেকেই আমি আপনার মতামত চেয়ে প্রস্তাব রাখছি। আমি আপনার একমাত্র মেয়েটিকে বিয়ে করতে চাই। আপনি কি তার অনুমতি দেবেন? কথা দিচ্ছি, আজকের পর থেকে তার সকল সুখ দুঃখের প্রতিটি সেকেন্ডের দায়ভার আমার থাকবে। নূপুরের বাবা মেয়ের দিকে তাকিয়ে রইলেন নীরবে। নূপুর তখনও বলে যাচ্ছে, এ বিয়ে হবে না, আমি রাজি নই। নাজিম সাহেব কান্নারত অবস্থায় মেয়ের আঁচড় খাওয়া মুখটাতে চেয়ে এবার স্বল্প আওয়াজে জবাব দিলেন, আমি রাজি। আমি আমার মেয়ের সারা জীবনের দায়িত্ব তোমায় দিলাম। আমার মেয়ে আজকের পর আর কোনো প্রকার কষ্টের কারণ তুমি হলে উপরওয়ালার কাছে বাধা থাকবে, মনে রেখো।
এরপর আর জেদ খাটেনি নূপুরের। জোর জবরদস্তি অর্ণব নূপুরকে দিয়ে সাইন করিয়েছে রেজিস্ট্রি পেপারে। কবুল বলানি অবশ্য নাটকীয় ভাবে সময় পেরিয়েছে অনেকটা, তবুও হাল ছাড়েনি অর্ণব। পুরো সময়টা জুড়ে বৃষ্টি আড়ালে দাঁড়িয়ে ফেলেছে অশ্রুজল। সে বুঝতে পেরেছে অর্ণবের জীবনে নূপুর কি। সে জেনেছে ভালোবাসা একতরফা কতটা বিষাক্ত আর দুতরফা ঠিক কতটা মধুর। দুতরফে ভালোবাসা থাকলে যন্ত্রণাও যে হার মেনে যায় তা সে বুঝে গেছে। তবুও লোভী মন অর্ণবকে ছাড়তে চায় না। রিদওয়ান শেষ পর্যন্ত বোনের হাত ছিপে ধরে পাশে থাকার প্রতিশ্রুতি দিল, বুঝিয়ে দিল শত অন্যায়ের পরও বৃষ্টি তার বোন ঠিক কতটা আদরের, কতটা ভালোবাসার তার কাছে। অথচ সে জানতেই পারল না অপরদিকে সে পরিবার থেকে হয়ে গেল অনেকটা দূর। বুঝতেই পারল না এক জীবনে তার জন্য কত বেশি অবহেলা ছিল, আরো কতটা বাকি রয়ে গেল। রেজিস্ট্রি পেপার, কলম, কাজিক, সাক্ষী সব প্রস্তুত, অথচ স্বাক্ষর করার মানুষটাই রাজি হচ্ছে না। নূপুরের বেডের পাশে প্রত্যেকটা মানুষ কত আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে তার হ্যাঁ শোনার জন্য। ঠিক প্রত্যেকে না, বৃষ্টি মনে মনে যাচ্ছিল প্রত্যাখ্যান করুক নূপুর। রিদওয়ান অবশ্য নির্বিকার, অর্ণীয় বিকারহীন, তবে নূপুরের ছোট মা একমাত্র মানুষ যিনি ভীষণ উত্তেজনা নিয়ে অপেক্ষায় ছিলেন কখন হবে শৈশাবোধ, কখন ঘাড় থেকে নামবে আপদ। ক্ষণকাল ব্যয় না করে অর্ণব কাজী সাহেবকে বলেছিলেন বিয়ে পড়ানো শুরু করুন। কাজী সাহেব শুরু করেছিলেন, তখনই নূপুর বাধা দিল। শারীরিক যন্ত্রণা এড়িয়ে খুব কঠোর কণ্ঠে জবাব দিল তার বাবাকে। এখন কেন? আমি নষ্ট হয়ে গেছি বলে সুযোগ হাতছাড়া করতে চাইছো না বাবা? এতদিন ভালো ছিলাম, চাইলেই সম্বন্ধ জোগাড় করা যেত, কিন্তু এখন আমাকে কয়েকজন মিলে ভোগ করেছে। শুনতে খারাপ লাগবে, নষ্ট করে দিয়েছে আমাকে, তাই এখন এই লোকের হাতে দিতে যাচ্ছ? ওই লোক বলে হাত উঁচিয়ে অর্ণবকে দেখালো নূপুর। বাবা নিশ্চুপ মাথা নিচু করে বসে আছেন মেয়েরই পাশে। নূপুর আবারই বলতে লাগলো, ইনি আগেও তো বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমিও তাকে চাইতাম, জানতে তুমিও রাজি হওনি, কারণ তার পরিবার সঠিক নয়, বাবা মায়ের সম্পর্ক ঠিক ছিল না, আবার টাকা পয়সাতেও আমাদের চেয়ে অনেকটা ওপরে। এখনো তো সে আগের মতোই আছে, তাহলে এখন কেন চাও? আর আপনি? এই পর্যায়ে কঠোর দৃষ্টি আর কঠিন কণ্ঠে অর্ণবকে উদ্দেশ্য করে ডেকে উঠল নূপুর। সবাই চমকে তাকায় মেয়েটার দিকে। এই তো ঘন্টা কয়েক আগে এই মেয়েটার অবস্থা ছিল মৃত্যুসম। এখনো সে শরীর টেনে বসতে অপারক, নিজের ভার বহনের শারীরিক শক্তিহীন, অথচ মানসিক দিক থেকে ভীষণ কঠিন আছে এমনটাই উপস্থাপন করছে। প্রচন্ড ক্রোধ প্রকাশ করতে যেন এবার সাধ্য মতো চেঁচিয়ে উঠল, আর আপনি কি করতে এসছেন এখানে? উদ্ধার করতে এসছেন আমাকে? উদ্ধার করবেন আমার কন্যার দায়গ্রস্ত বাবাকে? এতটাই করুণা জেগেছে যে বিয়ের আসরে বউকে ফেলে চলে এসছেন। অনেক করেছেন, প্লিজ এবার যান, আর কখনো আমার সামনে আসবেন না, অনুরোধ রইল। এটুকু বলে হাঁপাতে লাগলো নূপুর। আর্নি তার অবস্থা দেখে দ্রুত এগিয়ে এলো কাছে। নূপুর ধরতে দিল না তাকে, আবারও বলল, সবাই অনেক করেছেন আমার জন্য, তা অনুমান করতে পারছি, আর এখন করতে হবে না, চলে যান সবাই দয়া করে। আর বৃষ্টি আপু, আমি জানি না আপনি এত উদারতা কেন দেখাচ্ছেন। আজ আপনার বিয়ে, আপনি ওনাকে নিয়ে বাড়ি যান, আপনাদের বিয়ে সম্পন্ন করুন। তোমার বলা শেষ হয়েছে? অর্ণব গাঢ় স্বরে প্রশ্নটা করল। সে কথার জবাবে নূপুর শুধু মুখ ফিরিয়ে বাবার মুখে তাকিয়ে রইল। কিছুটা সময় মৌন রইল প্রত্যেকে। কাজী সাহেব বোধহয় মনে মনে অতিষ্ঠ বোধ করছিলেন এত সব নাটকে। তিনি কিছুটা মিনমিন করে বলে বসলেন, বাবাজি, রাত তো বাড়তেছে, আমি কি চলে যাব? নূপুরের মামা ইশারা করল, সবুর করেন একটু। আরো কিছু সময় সবাইকেই ধৈর্য ধরতে হলো। তারপর খুব আচানক অর্ণব কাজী সাহেবকে বলল, বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব। কনের নাম নূপুর, বাবার নাম নাজিম, আমার নাম অর্ণব চৌধুরী, পিতা। কাজী সাহেব সহ অন্যরাও হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন অর্ণবের দিকে। কত উদ্গ্রীব একটা পুরুষ তার ভালোবাসার মানুষের জন্য হতে পারে, অথচ এই মানুষটাই নাকি অন্য কাউকে বিয়ে করতে বড় বেশি রওনা হয়েছিল। অর্ণব ঠিক কোন জায়গাটাতে অধিকার পরায়ণ সে বোধটা সকলের নেই। অনেকে হয়তো ভাবছেন এখন কেন এত ঢং বাপু। প্রথমে তো খুব ভাব দেখিয়েছিল মেয়েটাকে অবহেলা করে। তারা বুঝবেন না এই ভগ্ন হৃদয়ের মানুষটার মানসিক শক্তি ঠিক কোন পরীক্ষাটা দিচ্ছিল। সে চাইলেই পারত শুরুতেই মেয়েটাকে নিজের করতে,
তাতে কি কোনো লাভ হতো? নূপুর তার হতো, কিন্তু নূপুরের সুখ আর স্বস্তি আটকে যেত তার বাবার অমতের মাঝে। সে বাবা মাহীন জীবনে আরো একজনকে এনে ফেলে দিত তার নিগুড় একাকিত্ব। এরপর সে বৃষ্টিকে বিয়ে করতে রাজি হলো। ভেবেছিল জীবনটাকে ব্যবসার মতো উল্টে পাল্টে ব্যবহার করবে। তাতেও বুঝতে পারল যারা আপন হয়ে তাকে সাহায্য করছিল প্রত্যেকেই নিজ নিজ স্বার্থ দাঁড় করতে তৎপর, হোক সেটা তার রক্তের মানুষ, বড় দাদা আর তার নাতিরা কিংবা খালুজান। এরপর ভাবলো যা হোক, ভালোবাসার মানুষের বিয়ে ঠিক হচ্ছে, সে নিজে কোনো দায়বদ্ধতায় না জড়ালে হয়তো মেয়েটাকে এড়াতে পারবে না। বৃষ্টির পক্ষ থেকেও যে দনর, তাই এখানেই এগোনো সমীচীন লেগেছে তার। অন্তত দিন শেষে বৃষ্টি তাকে প্রত্যাশা অপূরণ থাকার দাবি নিয়ে সামনে দাঁড়ানোর সুযোগ পাবে না। উপরওয়ালার লিখন তার ভাবনা থেকে অনেক ভিন্ন। তাই তো ঠিক সেই মুহূর্তটাতেই তার কানে পৌঁছল প্রিয় মানুষটার নিঃশেষ হওয়ার খবরটা। নিঃশেষ তো সেও হয়েছে সে মুহূর্তে, আর তাই তো এখন আর সুযোগ ছাড়তে চাইছে না নিজেকে নতুন করে গড়িয়ে নিতে। কাজী সাহেব বিয়ের কাগজটা সামনে এগিয়ে নূপুরকে বলল,